আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা মোকাবেলায় বাংলাদেশ সহ বিশ্বের 59 দেশকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদেরও এসব দেশে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে সে দেশের সরকার। করোনার গণটিকা কর্মসূচিতে যুক্ত করা হয়েছে শুধুমাত্র 25 বছর ও তদূর্ধ্বদের। টিকা শুরুর প্রথম 2 ঘন্টা অগ্রাধিকার পাবেন 50 ঊর্ধ্ব জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। অবশেষে উসমানীর হাসপাতালে 450 শয্যার আইসোলেশন সেন্টার স্থাপনে জটিলতার অবসান হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডিওপি সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রকল্প অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনায় সারা দেশে মৃতের সংখ্যা 22,000 ছাড়ালো। 248 জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 12,500। সিলেটে 44,000-এর ঘর ছাড়ালো করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা। একদিনে আরও 16 জনের প্রাণহানি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুস্থতা কামনায় কাউন্সিলর আজাদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। নানান আয়োজনে গোয়াইনঘাটে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বাহরাইন আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ মোকাবেলায় বাংলাদেশ সহ বিশ্বের উচ্চ ঝুঁকিপূর্ণ 59 দেশকে আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আপনি যদি গত 10 দিনের মধ্যে লাল তালিকাভুক্ত দেশে থাকেন তাহলে কোনোভাবেই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না। তবে ব্রিটেনের নাগরিক, আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে তারা লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেনে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ সহ বিশ্বের 59 দেশের ব্রিটেনের লাল তালিকাভুক্ত হলেও এই তালিকা থেকে রেহাই পেয়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। লাল থেকে বাদামি তালিকায় ঠাঁই পেয়েছে ওই 4 দেশ। এর ফলে এই 4 দেশ থেকে কেউ যুক্তরাজ্যে ভ্রমণে গেলে তাকে 11 দিনের হোটেল কোয়ারেন্টাইনের বিল পরিশোধ করতে হবে না। ব্রিটেনের সরকার সম্প্রতি তাদের ভ্রমণ বিধিনিষেধের পরিবর্তন এনেছে, যা আগামী রোববার থেকে কার্যকর হবে। যে কারণে যুক্তরাজ্যের হালনাগাদকৃত ভ্রমণ তালিকায় আগামী 8 আগস্ট থেকে বাদামিতে অন্তর্ভুক্ত হবে ভারত। এছাড়া সবুজ থেকে বাদামি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন দেশগুলো চিহ্নিত করতে ব্রিটেনের সরকার একটি সবুজ পর্যবেক্ষণ তালিকা তৈরি করেছে। গত 17 মে থেকে এই ট্রাফিক লাইট সিস্টেম কার্যকর করেছে ব্রিটেনে। সেই সময় ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, লাল তালিকাভুক্ত 4 দেশ থেকে বিমানের ফ্লাইট নিষিদ্ধ করা হয়নি। এসব দেশ থেকে ব্রিটিশ, আইরিশ ও যুক্তরাজ্যের বাসিন্দাদের বাণিজ্যিক রুট ব্যবহার করে ব্রিটেনে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা বলা হয়, শুধুমাত্র ব্রিটিশ, আইরিশ নাগরিক অথবা যুক্তরাজ্যে যাদের বসবাসের অধিকার রয়েছে তারা ব্রিটেনে প্রবেশের অনুমতি পাবেন এবং তাদের বাধ্যতামূলক সরকার অনুমোদিত কোয়ারেন্টাইন স্থাপনায় 10 দিন কাটাতে হবে। এছাড়া একটি নির্ধারিত বন্দরে পৌঁছাতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ অথবা লাল তালিকাভুক্ত দেশ ভ্রমণ শেষে কোনো ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে ফিরলে তাকে অবশ্যই হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে বলে সরকারি নির্দেশনা জানানো হয়েছে। নতুন করোনা ভাইরাস সংক্রমণ এবং ভেরিয়েন্টের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয়। 18 বছর ও তদূর্ধ্ব বয়সীদের করোনায় গণটিকায় যুক্ত করার কথা বলেছিল সরকার, কিন্তু এখন গণটিকার বয়সসীমা 25 বছর ও তদূর্ধ্বই রাখা হয়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলেছেন, 18 বছরই বয়সী অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। তাদের টিকা দিতে গেলে মাঠে বিশৃঙ্খলা তৈরি হবে, যা সামাল দেওয়া যাবে না। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর টিকা কর্মসূচি পরিচালক ডাক্তার মোহাম্মদ শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইনে 25 বছর তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম 2 ঘন্টা অগ্রাধিকার ভিত্তিতে 50 ঊর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়া হবে না। এতে আরও বলা হয়, টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে আনতে হবে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলাকালে শুধু প্রথম ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টিকাদান সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে 1 ঘন্টা অবস্থান করবে। তবে নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনোভাবেই বন্ধ করা যাবে না।
টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে 25 বছরের নাগরিকদের জন্য গত 29 জুলাই উন্মুক্ত করা হয়। তখন জানানো হয় 18 বছর বয়সীদেরও করোনা টিকা দেওয়া হবে। শুরুতে 55 বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল, পরে তা কমিয়ে 40 বছর করা হয়। তৃতীয় দফায় 35, চতুর্থ দফায় তা কমিয়ে 30 আর যা বর্তমানে কমিয়ে 25 বছর করা হয়েছে। অবশেষে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার জন্য আরও 450 শয্যার একটি আইসোলেশন সেন্টারের স্থাপনের জটিলতার অবসান হলো। হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন প্রকল্প স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করায় জটিলতার অবসান ঘটল। সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও এতদিন শুধু সেন্ট্রাল অক্সিজেন লাইনের অভাবে এই সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছিল না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন একটি ডিউ লেটারের প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দেয়। এতে খরচ হবে প্রায় 4 কোটি টাকা। প্রকল্প অনুমোদনের বিষয়টি গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বহির্বিভাগের 10তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন লাইন না থাকায় 450 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছিল না। উসমানী হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করলে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন প্রকল্পটি পাস হয়নি। এই অবস্থায় গেল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ মলিক এমপি বরাবর একটি ডিউ লেটার প্রেরণ করেন। ওই ডিউ লেটারে তিনি সিলেট কোভিড পরিস্থিতি তুলে ধরে দ্রুত প্রকল্পটি অনুমোদন দেওয়ার অনুরোধ জানান। ওই ডিউ লেটার পাঠানোর পরদিনই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে ডিউ দেওয়ার পর তিনি দ্রুত উদ্যোগ নিয়েছেন। এখন দ্রুততার সহিত কাজ সম্পন্ন করে সিলেটের মানুষের জন্য নতুন এই আইসোলেশন সেন্টারটি চালু করা প্রয়োজন। 450 শয্যার আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটের মানুষ অনেকেই উপকৃত হবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় 248 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 22,150 জনে। এদিকে একই সময় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন 12,606 জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো 13,25,260 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 46,955টি নমুনা পরীক্ষায় 12,744 জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার 26.25%। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা 13,35,260 জন। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.60%। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত একদিনে মারা গিয়েছেন তাদের মধ্যে 138 জন পুরুষ ও 110 জন নারী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,494 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 11,72,437 জন। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হার 5%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় সংক্রমণ ধরা পড়েছে 758 জনের শরীরে। তাদের নিয়ে শনাক্তের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটি বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত এই সময় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 16 জন। এর মধ্যে 13 জনই সিলেট জেলার বাসিন্দা, 2 জন হবিগঞ্জ, অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 777 জনে। তন্মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ 622 জন মারা গিয়েছেন, সুনামগঞ্জের 55, মৌলভীবাজারের 62, হবিগঞ্জের 38 জন। সিলেটে 24 ঘন্টায় 758 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 1,967 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত হয়। শনাক্তের হার 38.54%। এর মধ্যে সিলেট জেলার 465 জন, সুনামগঞ্জের 51, মৌলভীবাজারের 191, হবিগঞ্জের 51 জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 44,219 জন। এর মধ্যে সিলেট জেলায় 27,585, সুনামগঞ্জে 5,113, মৌলভীবাজার জেলায় 6,221, হবিগঞ্জে 5,300 শনাক্ত হন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, গেল 24 ঘন্টা বিভাগে 275 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 32,551 জন। তিনি জানান, বর্তমানে সিলেট জুড়ে 473 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সানাউর, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুস সালাম রিজভী, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, বিশ্বনাথের রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কাউসার জামাল, মহানগর যুবলীগ নেতা মিনার আহমদ, 21 নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি আজাদুর রহমান চঞ্চল, শাপলা সংঘের সভাপতি গুলাম রহমান চৌধুরী রাজন সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মৌলানা বুরহান উদ্দিন কাশেমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি পালিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মৌলানা গুলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব সহ প্রশাসন কর্মকর্তা, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতারা। শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তাছাড়া গোয়াইনঘাট উপজেলার 5 শতাধিক ট্রাক শ্রমিক, বাস শ্রমিক ও লেগুনা শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাহরাইন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 4টায় বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নূর ও সাধারণ সম্পাদক এম.এ. হাশেমের নেতৃত্বে নতুন কমিটির নেতাকর্মীদের দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে 111 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সাক্ষাৎকালে আলাউদ্দিন নূর রাষ্ট্রদূতের সঙ্গে নতুন কমিটির নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে নেতাকর্মীদের বিভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে মঞ্জুর আহমদ ও আসিফ আহমদ ও মাজারুল হক বক্তব্য দেন এবং নতুন কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম দরি, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ হুসাইন, নজরুল ইসলাম নাহিদ ও মুর্শিদুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।